দীপ্ত সন্ধ্যা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। জুলাই আন্দোলনকারীদের বাড়িঘর পোড়ানোর নির্দেশ দেন হাসিনা, ট্রাইব্যুনালে ফোন আলাপ উপস্থাপন। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের মৃত্যুদণ্ড, তার ভাইকেও ফাঁসি দিয়েছে আদালত। সালের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার আরও নির্মম নির্দেশনার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। আন্দোলনকারীদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা নিজেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ মঙ্গলবার সেই ফোন আলাপ প্রমাণ হিসেবে উপস্থাপন করে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের নথিতে থাকা তথ্য অনুযায়ী 2024 সালের 19 ও 21 জুলাই তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে শেখ হাসিনার ফোন আলাপ হয়। 19 জুলাই দুপুর 2:54 ফোন আলাপে শেখ হাসিনা ও হাসান মাহমুদের কথোপকথনে পাল্টা আগুনের কথা উঠে আসে। র্যাব পাঠাচ্ছি, আর আমি বলছি যে যেখান থেকে গ্যাদারিং আছে সব জায়গায় র্যাব দেবে। আর ওরা আগুন দিচ্ছে, ওদের বাড়িঘর আছে না, এখন আর বসে থাকার সময় নেই। আমাদেরও বাড়িঘরে আগুন দিচ্ছে, ওদের বাড়িঘরে আগুন পাবলিক দেবে। ওদের ব্যবসা প্রতিষ্ঠান কি কি আছে খুঁজে বার করুন। আজকে তাদের একটাই কাজ, সব জায়গায় বসে থাকবে আর খালি আগুন দেবে। একই সঙ্গে ছাত্র জনতার জমায়েত ছত্রভঙ্গ করতে হেলিকপ্টার ব্যবহারেরও নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী। আমাদের তো ঠেকাইতো। হ্যাঁ, না আমরা মাঠে না থাকলে পুলিশ ওরা পারবে না। আর এমনি র্যাব পুলিশ হেলিকপ্টার দিয়ে ওখানে বিজিবি বলছে যেতে বিজিবি। প্রসিকিউশন জানিয়েছে ফরেনসিক ল্যাবে এই কল রেকর্ডের সত্যতা শতভাগ নিশ্চিত হওয়ার পরই তা ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। আমরা দেখেছি যে দেশব্যাপী অগ্নিসংযোগ হয়েছে। আমরা মনে করি আমাদেরকে বোঝানো হয়েছে যে এগুলো হলো আন্দোলনকারীরা করছে, কিন্তু এই সকল কল রেকর্ড থেকে দেখা যায় যে এই সকল অগ্নিসংযোগ ছিল সরকারের পরিকল্পনার অংশ এবং তৎকালীন প্রধানমন্ত্রীর আদেশে তৎকালীন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীদের নির্দেশ দিয়ে এই আন্দোলনকারীদের বা সাধারণ মানুষদের বাড়িঘরে অগ্নিসংযোগ করেছিলেন, ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করেছিলেন। মানবতা বিরোধী অপরাধের এই মামলায় এখন পর্যন্ত 14টি কল রেকর্ড দাখিল করা হয়েছে। চলতি সপ্তাহেই প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হতে পারে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে আসন্ন ব্রিক্স সম্মেলন ও দ্বিপক্ষীয় বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছে ভারত। মঙ্গলবার নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এই কথা জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এছাড়া বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বৈঠক অত্যন্ত আশাব্যঞ্জক ও ইতিবাচক হিসেবেও উল্লেখ করেছেন তিনি। আগামী 12 ও 13 সেপ্টেম্বর ভারতে হতে যাচ্ছে 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন টাকা লেনদেন ও কেনাকাটার বৈশ্বিক ডিজিটাল মাধ্যম ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। স্টিফেন কার্পিন বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে আগ্রহের কথা জানান। তিনি বলেন, বাংলাদেশের ডিজিটাল আর্থিক সেবা ও প্রযুক্তি নিয়ে কাজের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এই ক্ষেত্রে ভিসা কাজ করতে চায়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিগত সময়ের ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার, যার গুরুত্বপূর্ণ অংশ চট্টগ্রাম বন্দর। আজ চট্টগ্রামে বন্দর কর্তৃপক্ষ, কাস্টমস ও এনবিআর কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে মন্ত্রী এসব কথা বলেন। এবং বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করে জনগণের কর্মসংস্থান সৃষ্টি করা, আমাদের রপ্তানি বাড়ানো, আমাদের শিল্পায়ন বাড়ানো এবং ব্যবসার জন্য একটি পরিবেশ সৃষ্টি করা, যাতে করে ব্যবসায়ীরা কোনো বাধাগ্রস্ত না হয়ে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে।
আগামী 20 আগস্ট সংসদ অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন হবে। ওই দিন দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। রাষ্ট্রপতি নির্বাচনে 349 জন সংসদ সদস্যের ভোট গ্রহণে থাকবে 3টি স্বচ্ছ ব্যালট বাক্স। মঙ্গলবার সকাল 11টায় জাতীয় সংসদ সচিবালয়ের স্পিকার, চিফ হুইপ ও বিরোধী দলীয় চিফ হুইপের সঙ্গে একটি প্রস্তুতিমূলক সভা শেষে এইসব তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি সচিব জানান, 20 আগস্ট ভোট গ্রহণ শেষ হওয়ার পর তাৎক্ষণিকভাবে অধিবেশন কক্ষেই ভোট গণনা করা হবে। গণনা শেষে প্রাথমিক ফলাফল সেখানে প্রধান নির্বাচন কমিশনার ঘোষণা করবেন। পরবর্তীতে সচিবালয় থেকে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে। নির্বাচনী প্রক্রিয়া সংসদ থেকে সরাসরি সম্প্রচার করা হবে এবং সংবাদকর্মীদের জন্য নির্ধারিত বসার ব্যবস্থা থাকবে। সামনে 3টা ব্যালট বক্স রাখার কথা বলা হয়েছে। 3টা ব্যালট বক্সের যে কোনোটাই তারা ভোট কাস্ট করবেন। এইটা হচ্ছে পদ্ধতিগত ব্যাপার এবং আমরা বিকাল 5টা পর্যন্ত ভোট ব্যবস্থাটা রাখতে হবে। কেন যদি কোনো অনির্ধারিত কারণে কোনো মাননীয় সংসদ সদস্য এসে পৌঁছাতে দেরি করেন, তাহলে সেই জিনিসটা যেন 5টা পর্যন্ত কন্টিনিউ করে। মাগুরার বহুল আলোচিত 8 বছরের শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ড অনুমোদনের আবেদন ও আসামির আপিল শুনানি শুরু হয়েছে। বুধবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার বিশেষ বেঞ্চে শুনানি শুরু হয়। 2025 সালের 17 মে মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেয় মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই রায়ে অপর 3 আসামি সজীব শেখ, রাতুল শেখ ও জাহিদা বেগমকে খালাস দেওয়া হয়। 2025 সালের মার্চের শুরুতে মাগুরার নিজ নান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আসিয়া। গুরুতর অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর 13 মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় শিশুটি। মেহেরপুর সদর উপজেলার ইসাখালী সীমান্ত এলাকা থেকে আব্দুল মান্নান নামের এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। এর প্রতিবাদে সীমান্ত এলাকায় অবস্থানরত 2 ভারতীয় নাগরিককে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। সকাল 8টার দিকে উপজেলার ইসাখালী সীমান্ত পয়েন্টে এই ঘটনা ঘটে। বেলা 2টার দিকে এই ঘটনায় পতাকা বৈঠক করেন বিজিবি ও BSF এর কর্মকর্তারা। বৈঠক শেষে আব্দুল মান্নানকে বাংলাদেশের কাছে এবং 2 ভারতীয় নাগরিককে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। চলতি বছরে ফিলিপাইন, ভেনেজুয়েলা ও কলম্বিয়ায় তীব্র মাত্রার অনেকগুলো ভূমিকম্প হয়েছে। এই সব শক্তিশালী ভূমিকম্পে নিমিষেই ধসে পড়েছে ভবন, মৃত্যু হয়েছে হাজার হাজার মানুষের। ধ্বংসস্তূপের নিচে সলিল সমাধি হয়েছে অনেকের। আতঙ্কিত মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে, তীব্র মাত্রার ভূমিকম্প বাড়ছে কেন? গতকাল 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্প কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে আঘাত এনেছে। ভূমিকম্পের আঘাত এতটাই ভয়াবহ যে পার্শ্ববর্তী দেশগুলো কেঁপে উঠেছে। শত শত মানুষ মারা গিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন অনেকে। ভূমিকম্পের ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। চলতি বছরের 8 মাসের মধ্যেই বেশ বড় ভূমিকম্প এবং এর ভয়াবহতার সাক্ষী হয়েছে বিশ্ববাসী। ফিলিপাইন, ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প, জাপান, কলম্বিয়া সবগুলো দেশই কেঁপেছে 7 মাত্রার বেশি ভূমিকম্পে। কিন্তু প্রশ্ন, হঠাৎ করেই কেন ঘন ঘন ভূমিকম্প এবং সবগুলোই শক্তিশালী মাত্রার হচ্ছে কেন? পৃথিবীর ভূগর্ভে সংঘটিত শক্তিশালী প্রাকৃতিক কম্পনই হলো ভূমিকম্প। সাধারণত টেকটনিক প্লেটগুলোর মধ্যে সংঘর্ষ, সঞ্চালন বা সরে যাওয়ার ফলে কম্পনের ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্য মতে আধুনিক প্রযুক্তির কারণে বেশি বেশি ভূমিকম্প রেকর্ড করা সম্ভব হচ্ছে। আর যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে মানুষ দ্রুত ভূমিকম্প সম্পর্কে জানতে পারছে। USGS আরও বলছে, বর্তমানে তারা প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় 20,000 ভূমিকম্পের অবস্থান শনাক্ত করে, অর্থাৎ দিনে প্রায় 55টি। এছাড়া দীর্ঘমেয়াদী রেকর্ড অনুযায়ী প্রতি বছর গড়ে প্রায় 16টি বড় ধরনের অর্থাৎ 7 বা তার বেশি মাত্রার ভূমিকম্প হয়। কোনো বছরে কম, কোনো বছরে বেশি। তবে গত 40 বছরের মধ্যে 12 বছরই এই সংখ্যা অতিক্রম করে বড় মাত্রার ভূমিকম্প বেশি হয়েছে। এখন মানুষের মনে প্রশ্ন উঠেছে, দিন দিন বড় মাত্রার ভূমিকম্প কেন বাড়ছে? জার্মানির জাতীয় ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তন এবং ক্রমবর্ধমান তাপমাত্রা ভূমিকম্পের সংখ্যা এবং তীব্রতা বাড়িয়ে দিতে পারে। বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের ফলে বরফ গলা,
ও সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় ভূত্বকের ওপর অতিরিক্ত চাপের সৃষ্টি হয়। এটি টেকটনিক প্লেট ও সক্রিয় ফল্টগুলোতে অতিরিক্ত চাপ ফেলে ও কিছু অঞ্চলে ভূমিকম্পের ঝুঁকি ও ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দেয়। বিজ্ঞানীরা আরও বলছেন, মাত্র কয়েক ডেসিমিটার সমুদ্র পৃষ্ঠের ওঠানামাই ভূমিকম্প ঘটানোর জন্য যথেষ্ট। অর্থাৎ চাপ যত বাড়বে, ভূমিকম্প তত বাড়বে। আর এ কারণেই উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন ঘন ভূমিকম্পের ঘটনা ঘটছে। এছাড়া ফ্র্যাকিং পদ্ধতিতে তেল ও গ্যাস উত্তোলনের ফলেও কিছু কিছু অঞ্চলে ভূমিকম্পের সংখ্যা বাড়তে পারে। ভূমিকম্প এমন একটি প্রাকৃতিক দুর্যোগ যার পূর্বাভাস দেওয়া কঠিন। পৃথিবীর ইতিহাসে এমন কিছু ভূমিকম্প হয়েছে যেগুলোর তীব্র মাত্রা পুরো অঞ্চলকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল, বদলে দিয়েছিল মানচিত্র। ভূমিকম্পের ঝুঁকি এড়াতে সর্বদা জনসচেতনতা ও নিরাপত্তার দিকে নজর দেওয়া উচিত। এছাড়া ভূমিকম্পের সময় আতঙ্কিত না হয়ে দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করা উচিত। ইশরাত সুমা, দীপ্তবার্তা পক্ষ। মানবতাবিরোধী অপরাধের দায়ে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি ফৌজদারি আদালত। মঙ্গলবার দামেস্কের আদালত এই রায় দেয়। একই মামলায় আসাদ ছাড়াও তার ভাই মাহের আল আসাদ এবং দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশের সাবেক রাজনৈতিক নিরাপত্তা প্রধান আতেফ নাজিবকে মৃত্যুদণ্ড দেয়া হয়। শিশুসহ একাধিক ব্যক্তিকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যার পাশাপাশি নির্যাতন, নির্বিচারে আটক এবং মানবতাবিরোধী অপরাধের জন্য তাদের দোষী সাব্যস্ত করেছে আদালত। 2024 সালে সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারার নেতৃত্বাধীন যোদ্ধাদের অভিযানে মাত্র 11 দিনের মাথায় দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়ে গিয়েছিলেন বাশার আল আসাদ। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে 550 একর জমি দখল করে নিয়েছে ইসরায়েল। সামরিক কাজে ব্যবহারের কথা বলে এই জমি দখল করা হয়েছে। সোমবার এক বিবৃতিতে ফিলিস্তিনে বসতি স্থাপন ও প্রাচীর প্রতিরোধ বিষয়ক কমিশন জানিয়েছে, উত্তরাঞ্চলীয় মার্দা শহরে এসব জমি দখলে নেওয়া হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ নতুন একটি সামরিক আদেশ জারি করে মার্দা শহরে 550 একর জমি দখলের নির্দেশ দিয়েছে। এই আদেশের আওতায় ওয়াদি কাশিম ও কাফিফ আল আবহার এলাকার জমিও পড়েছে। কমিশনের তথ্য মতে শুধু জুলাই মাসেই ফিলিস্তিনের 2,05,324 একর জমি দখলের আদেশ দিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় 1,75,000-এর বেশি বিদেশি নাগরিকের ভিসা বাতিল করেছে। ভিসা বাতিলের বড় কারণগুলোর মধ্যে রয়েছে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া, ভিসার শর্ত লঙ্ঘন, জালিয়াতি, সহিংস উস্কানি এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। ধারাবাহিক যাচাই বাছাই কার্যক্রমের অংশ হিসেবেই এসব ভিসা বাতিল করা হয়। খেলার খবর। এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি প্লে অফ ম্যাচে কিরগিজস্তানের লিগ রানার্স আপ মুরাস ইউনাইটেডকে 1-0 গোলে হারিয়ে গ্রুপ পর্বে উঠেছে ফোর্টিস। ঘরের মাঠে সুযোগ আর কৌশলী ফুটবল দিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক বাধা পেরিয়ে গেল বাংলাদেশের ফোর্টিস এএফসি। এই প্রথম আন্তর্জাতিক কোনো ম্যাচ খেলতে নেমেছিলেন গত বাংলাদেশ লিগে তৃতীয় হওয়া কর্পোরেট ক্লাব ফোর্টিস এফসি। দ্বিতীয়ার্ধের শুরুতেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় তারা। 52 মিনিটে ম্যাচের রূপ বদলে দেন আবাহনী লিমিটেড থেকে ধারে আসা ফরওয়ার্ড ইব্রাহিম। 2026-27 মৌসুমের এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের অফিসিয়াল ড্র হবে এই মাসের তৃতীয় সপ্তাহে কুয়ালালামপুরে। What a moment for Bangladesh football! What a moment! এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের প্রস্তুতি ক্যাম্পে রাজশাহী স্টার্সের তৃতীয় দিনের অনুশীলনে যোগ দিয়েছেন নেপালি ডিফেন্ডার বিমলা বিকেও। প্রথম 2 দিনের অনুশীলনে শারীরিক সক্ষমতা ও দলীয় সমন্বয়ের উপর গুরুত্ব দেওয়া হলেও তৃতীয় দিনের সেশনে ম্যাচ পরিস্থিতি, পাসিং, পজিশনিং এবং আক্রমণ ভাগের সমন্বয় নিয়ে কাজ করা হয়। দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটনের অধীনে দীর্ঘ সময় অনুশীলন করেন ফুটবলাররা। গত নারী ফুটবল লিগে রাজশাহী স্টার্সের হয়ে সর্বোচ্চ গোল করা আলপি আক্তারও যোগ দিয়েছেন অনুশীলনে। 15 আগস্ট মালয়েশিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে দলটি।
আয়ারল্যান্ডকে 3 উইকেটে হারিয়ে সরাসরি 2027 বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে আফগানিস্তান। 50 ওভারে বিশ্বকাপে এই নিয়ে টানা চতুর্থবার খেলবে দলটি। 2027 বিশ্বকাপে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া 30 সেপ্টেম্বর পর্যন্ত ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষ 8 দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। 91 রেটিং পয়েন্ট নিয়ে আফগানিস্তান আছে 8 নম্বরে, 77 রেটিং পয়েন্ট নিয়ে 10ম ওয়েস্ট ইন্ডিজ, আর ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া বাছাই পর্বের কঠিন লড়াই পার করে মূল পর্বের টিকিট কাটতে হবে ক্যারিবিয়ানদের। ভারতের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি প্রাণনাশের হুমকি পাওয়া একাধিক চিঠি পেয়েছেন। এর মধ্যে একটি চিঠিতে তাকে ও তার স্ত্রী ডোনা গাঙ্গুলিকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। কয়েক মাস ধরে এই ধরনের হুমকিসূচক চিঠি পাচ্ছেন বলে পুলিশকে জানিয়েছেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের এই সভাপতি। দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ করার পর কে বা কারা এমন হুমকিসূচক চিঠি পাঠিয়েছে তা খতিয়ে দেখতে জোর তদন্ত শুরু করেছে পুলিশ। প্রায় 6 মাস ধরে সৌরভের নামে হুমকির চিঠি এলেও সাম্প্রতিক চিঠিগুলোতে সরাসরি তাকে ও তার স্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার পাশাপাশি তাদের ঘনিষ্ঠজনদের ক্ষতি করার কথাও উল্লেখ করা হয়েছে। শেষ করব সন্ধ্যার সংবাদ, শিরোনামগুলো জানাবো আরো একবার। জুলাই আন্দোলনকারীদের বাড়িঘর পোড়ানোর নির্দেশ দেন হাসিনা, ট্রাইব্যুনালে ফোন আলাপ উপস্থাপন। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের মৃত্যুদণ্ড, তার ভাইকেও ফাঁসি দিয়েছে আদালত। কিরগিজ ক্লাবকে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে বাংলাদেশের ফরটিজ জয় 1-0 গোলে। এই ছিল এখনকার মতন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ থাকলো। দর্শক, আরো তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।